আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের বহু নির্বাচনী অংশ নিয়ে আলোচনা করছি। এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে 1 নম্বর, বলা হয়েছে যে a ইজ ইকুয়াল টু 1 2, b ইজ ইকুয়াল টু বি সেটের উপাদান দেওয়া আছে হচ্ছে 2 5, তবে পাওয়ার অফ a ইন্টারসেকশন b এর উপাদান সংখ্যা কত? তো এই যে দেখতে পাচ্ছ a সেটের উপাদান দেওয়া আছে হলো 1 2, b সেটের উপাদান 2 5। তো আমরা যদি a আর b সেটের ইন্টারসেকশন করি, অর্থাৎ কমন a আর b এর মধ্যে দেখতে পাচ্ছি যে শুধু 2 কমন আছে, তো তাহলে a আর b এর ইন্টারসেকশনের মান হচ্ছে শুধু 2। তো তার মানে এই সেটটার উপাদান সংখ্যা হচ্ছে একটা। তো এটার যদি উপাদান সংখ্যা একটা হয়, এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা আমরা জানি যে 2 টু দ্য পাওয়ার n সূত্র দিয়ে হিসাব করা যায়। 2 টু দ্য পাওয়ার n, n এর মান যেহেতু 1, 2 এর উপরে 1 পাওয়ার দিলে হয় 2, অর্থাৎ এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা বা শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2টা। এখানে আমি পাওয়ার সেটটা নির্ণয় করেছি, তো এটা নির্ণয় করা ছাড়াই এটার উপাদান সংখ্যা নির্ণয় করা যায়। 2 নম্বর আছে যে একটা সরল রেখা একটা বৃত্তকে সর্বাধিক কতটি বিন্দুতে ছেদ করতে পারে? তো সেটা হচ্ছে 2টা। এই যে একটা বৃত্ত, আমরা যে কোনো দিক থেকে যদি একটা সরল রেখা আঁকি, সেটা এই বৃত্তটাকে 2টা বিন্দুতে সর্বোচ্চ ছেদ করবে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গমিটার? পরিধি যদি পাই মিটার হয়, তো নর্মালি তো আমরা পরিধির সূত্র জানি হচ্ছে 2 পাই আর। এখন প্রশ্নে বলা হয়েছে যে পরিধি হচ্ছে পাই মিটার, তার মানে 2 পাই আর এর মান প্রশ্নে পাই দেয়া আছে। তো তাহলে ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এই যে এই পাই এর সাথে এই 2 পাইটা এই পাশে এসে ভাগ, তার মানে পাই পাই কেটে হবে হচ্ছে 1/2, অর্থাৎ ব্যাসার্ধ হবে হচ্ছে 1/2 মিটার। তো তাহলে ক্ষেত্রফল হবে কি? ক্ষেত্রফল সূত্র জানি আমরা পাই আর স্কোয়ার, আর এর মান যদি 1/2 হয়, স্কোয়ার করলে 1/4 হবে, তার সাথে পাই গুণ করে পাই/4 বর্গমিটার। 4 নম্বর প্রশ্নে 1/5 টু দ্য পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 625 হলে এক্স এর মান কোনটা? তো এই যে এটা হচ্ছে প্রদত্ত সমীকরণ। 5 টু দ্য পাওয়ার মাইনাস এক্স এটা নিচের সংখ্যা, এটাকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। আর এ পাশে 625, এটাকে আমরা 5 এর উপর 4 পাওয়ার দিয়ে লিখতে পারি। তো তাহলে দুই পাশ থেকে ভিত্তি 5 যদি বাদ দিয়ে দিই, তাহলে এক্স এর মান পাবো হচ্ছে 4। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের কোনটি a কিউব মাইনাস 21a মাইনাস 20 বহুপদীর একটা উৎপাদক নয়? তো উৎপাদক হতে গেলে এ চলকের যে মান আমরা পাই সেটি বসালে ওই রাশিটার মান শূন্য হয়ে যায়। তো আমরা এখানে একে একে মান যদি বসিয়ে দেখি, প্রথম যে অপশন আছে a+1, যদি এ এর মান -1 বসানো হয় তাহলে এই রাশিটার মান কত হয়? এই যে সেটা এই যে এখানে বসানো হয়েছে, -1 বসালে এটা শূন্য হয়ে যায়, তার মানে হচ্ছে a+1 ওই বহুপদীর একটা উৎপাদক। তারপর যদি 1 বসানো হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে -40 হয়। তো এই ক্ষেত্রে শূন্য হচ্ছে না, তার মানে 1 মানে হচ্ছে a-1 যে চলকটা দেয়া আছে, যে উৎপাদকটা দেয়া আছে, সেটা হচ্ছে উৎপাদক না। কারণ হচ্ছে যে এটা দিয়ে ভাগ করে কোনো মানে -40 এটা ভাগশেষ থাকে। তো ভাগশেষ থাকে, তার মানে সেটা উৎপাদক না। তাহলে এটা এই a-1 অর্থাৎ খ নম্বর যে অপশনটা আছে সেটাই সঠিক অপশন। তারপরে এখানে পরের যে অন্য যে অপশনগুলো আছে সেগুলো দিয়েও যদি হিসাব করা হয়, তাহলে দেখা যাবে প্রতি ক্ষেত্রেই শূন্য হয়ে যায়। তার মানে বাকি সবগুলোই হচ্ছে উৎপাদক, শুধুমাত্র a-1 এটাই উৎপাদক না। 6 নম্বর, বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে? বৃত্তের যে কোনো দুইটা বিন্দু যদি যোগ করা হয়, তাহলে যে সরলরেখাটা পাওয়া যায় সেটাকে বলে হচ্ছে জ্যা। 7 নম্বর প্রশ্নে আছে যে 9x² প্লাস 16y² এর সাথে কত যোগ করলে রাশিটা পূর্ণবর্গ হবে? 9x² প্লাস 16y², এই 9x² কে আমরা 3x হোল স্কোয়ার লিখতে পারি, 16y² এটাকে লিখতে পারি 4y²। এখন এটাকে যদি a স্কোয়ার আর এটাকে b স্কোয়ার বিবেচনা করি, যদি একটা 2ab এর সাথে যোগ করা হয়, অর্থাৎ 2 ইন্টু 3x ইন্টু 4y, তাহলে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab সূত্রানুসারে a প্লাস b হোল স্কোয়ার লিখতে পারি। তো হোল স্কোয়ার থাকা মানে হচ্ছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু এটার বর্গমূল করলে স্কোয়ার রুট কেটে গিয়ে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। তো তার মানে হচ্ছে যে এই প্রদত্ত রাশিটার সাথে যদি এই অংশটুকু যোগ করা হয়, তাহলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে। তো এর গুণফল হচ্ছে 3 × 6 = 4 × 6 = 24 xy। তো
তো তাহলে 24xy হচ্ছে এই প্রশ্নের উত্তর। 8 নম্বর বলা আছে যে যদি সমকোণী ত্রিভুজের সংযুক্ত কোণ 60 ডিগ্রি হয় তবে এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। একটু সমকোণী ত্রিভুজ যদি আমরা এঁকে দেখি, এখানে সমকোণী ত্রিভুজের সংযুক্ত কোণ বলা হয়েছে, আসলে এটা ভূমি সংলগ্ন কোণ এরকম কিছু একটা হবে। তো ভূমির দিকে যে কোণটা আছে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে ভূমিটা ছোট হয় আর উচ্চতা বড় হয়। এদিকে ভূমি যত বাড়বে কোণের মান তত কমতে থাকে। 45 ডিগ্রির বেলাতে আমরা জানি যে ভূমি আর উচ্চতা সমান হয়। এরপর যদি ভূমি আরও বাড়ে তাহলে কোণের মান 45 থেকে কমতে থাকে। তো এটা 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, তো তার মানে এই ক্ষেত্রে উচ্চতাটা বড় হবে আর ভূমি ছোট হবে, উচ্চতা গ্রেটার দ্যান ভূমি। 9 নম্বর প্রশ্নে একটা ষড়ভুজের চিত্র দেওয়া আছে। আমরা এটা সুষম ষড়ভুজ ধরে নিতে পারি, যদিও প্রশ্নে সেটা বলা নাই। কারণ সুষম ষড়ভুজ ধরবো কারণ হচ্ছে যে আমাদের বইতে সব যে সমস্ত সূত্র দেওয়া আছে সেগুলো কেবল সুষম বহুভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। তো এখানে বলা হয়েছে যে ঘূর্ণন প্রতিসম 4। তো এখানে যেহেতু সুষম ষড়ভুজ, আমার এই চিত্রটা ঠিকঠাক হয়নি, সবগুলো বাহু সমান হয়নি। তো যদি এটা সুষম ষড়ভুজ ধরে নিই, যেহেতু 6টা সমান সমান বাহু, প্রত্যেকটা বাহু এটাকে যদি ঘুরিয়ে আগের অবস্থানে আনতে চাই, এক একটা বাহু ঘুরিয়ে পরের বাহুর কাছে নিয়ে গেলেই সেটা হচ্ছে একই রকম অবস্থান, একই রকম লাগবে দেখতে। তো তাহলে এখানে যেহেতু 6টা বাহু একই রকম, এটার ঘূর্ণন প্রতিসমতা হচ্ছে 6, কিন্তু প্রশ্নে এখানে উদ্দীপকে 4 বলা আছে, তাহলে এই অপশনটা সঠিক না। ঘূর্ণন কোণ 60 ডিগ্রি বলা হয়েছে। ঘূর্ণন কোণ হ্যাঁ ঠিকই আছে, যেহেতু 6টা বাহু, মোট হচ্ছে সম্পূর্ণ পথ বৃত্তাকারে ঘুরলে 360 ডিগ্রি হয়। যদি 6 দিয়ে ভাগ করি, 6টা বাহু 6 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতি 60 ডিগ্রি ঘুরলে সেটা ওই একই রকম অবস্থানেই থাকবে। আর বলা হয়েছে কোণগুলো সমান। হ্যাঁ, যেহেতু এটা সুষম বহুভুজ, তো তাহলে প্রত্যেকটা কোণ তার সমানই হবে। 10 আর 11 নম্বর প্রশ্নের জন্য উদ্দীপকে একটা সারণী দেওয়া আছে যেখানে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়া আছে। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন শ্রেণীতে মধ্যক বিদ্যমান। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের ক্রমজয়িত গণসংখ্যা প্রয়োজন হয়। তো আমি এই সারণীটাকে কিছুটা মডিফাই করে নিয়েছি। এখানে শ্রেণীব্যাপ্তি প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখি নাই, সেটা একটু তোমরা প্রশ্নে দেখো। আমি কেবল ক্রমজয়িত গণসংখ্যাটা এখানে বের করেছি গণসংখ্যা থেকে। ক্রমজয়িত গণসংখ্যা আমরা জানি যে গণসংখ্যা পর্যায়ক্রমে যোগ করলে ক্রমজয়িত গণসংখ্যা পাওয়া যায়। এখানে প্রথম শ্রেণীতে 4, তারপরে 4 আর 18 যোগ করে 22, তার সাথে আবার 22 যোগ করলে 44, সবশেষে এই 16 যোগ করে হবে 60। ক্রমজয়িত গণসংখ্যার যে শেষের সংখ্যাটা সেটা n অর্থাৎ মোট গণসংখ্যা সমান হয়। তো n/2 হবে হচ্ছে 60/2 অর্থাৎ 30। তো এটাই হচ্ছে মধ্যপদ, 30তম পদটা। এই যে 22-এর পর থেকে 44 অর্থাৎ তৃতীয় যে শ্রেণী সেটা হচ্ছে মধ্যক শ্রেণী। এই শ্রেণীতে মধ্যক অবস্থিত। তো তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে 3 নম্বর শ্রেণীটা। 3 নম্বর শ্রেণী প্রশ্নে আছে হলো 31 থেকে 40। প্রশ্নে বলা হয়েছে যে কোন শ্রেণীতে মধ্যক বিদ্যমান, তো মধ্যক আছে হলো 31 থেকে 40 এই শ্রেণীতে। 11 নম্বর প্রশ্নে মধ্যক নির্ণয়ের জন্য fm = কত সেটা হলো প্রশ্ন। fm মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো আমরা যেহেতু মধ্যক, এই যে তৃতীয় শ্রেণীটা পেয়েছি হলো মধ্যক শ্রেণী, এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 22, তার মানে এটাই হলো fm এর মান। এরপর 12 নম্বর প্রশ্নে একটা ধারা দেয়া আছে 1 + 3 + 5, এভাবে করে লাস্টের পদ বা nতম পদ দেয়া আছে হলো 101। ধারাটার পদ সংখ্যা কত সেই হচ্ছে প্রশ্ন। তো পদ সংখ্যা কত মানে হচ্ছে n এর মান বের করতে হবে। ধারাটা লিখে নেওয়া হয়েছে এখানে। nতম পদ মানে শেষ পদ যেটা, সেটা হলো এখানে 101। সূত্রানুসারে nতম পদ মানে a + n - 1 × d। a হচ্ছে এখানে 1 আর d হচ্ছে পাশাপাশি দুইটা পদের বিয়োগফল, দেখা যাচ্ছে 2, তার মানে d এর মান হচ্ছে 2। মান বসিয়ে যদি আমরা হিসাব করি, 1 ওই পাশে গিয়ে 101 থেকে বিয়োগ হয়ে 100, তারপরে এই পাশের যে 2 গুণ অবস্থায় আছে সেটা ডান পাশে গিয়ে 100 এর সাথে ভাগ হয়ে হবে 50, আর n = তাহলে -1টা 50 এর সাথে যোগ হয়ে যাবে 51, অর্থাৎ ওই ধারাটাতে পদ আছে হলো 51টা। তারপরে 13 নম্বর প্রশ্নে আছে যে কেন্দ্রস্থ কোণ x + 80 ডিগ্রি আর বৃত্তস্থ কোণ x + 10 ডিগ্রি, x এর মান কত কোনটি? তো আমরা কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক জানি। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো x + 80 এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, বৃত্তস্থ কোণ x + 10, তো বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ করলে কেন্দ্রস্থ কোণের সমান হবে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেই তথ্য থেকে। তারপর যদি আমরা এই 2টা এখানে গুণ করে দেই, 2x + 20 ডিগ্রি, x যুক্ত পদগুলোকে একপাশে নেওয়া হয়েছে। এখানে এই 2x টাকে এপাশে আনলে এটা মাইনাস হয়ে যায়,
মানে এক্স মাইনাস টু এক্স মাইনাস আসবে। তো মাইনাসের ঝামেলা অ্যাভয়েড করার জন্য আমরা সংখ্যাগুলোকে এই পাশে নিলাম আর এই এক্সটাকে ওই পাশে নিয়ে 2x থেকে মাইনাস করলাম। 2x থেকে এক্স মাইনাস করলে হয় এক্স, আর 80 থেকে 20 বাদ দিলে 60, তার মানে x ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এরপরে 14 নম্বর প্রশ্নে দুইটা সমীকরণ দেয়া আছে, তারপর তিনটা অপশন দেয়া আছে। সমীকরণ দুইটা হচ্ছে এই যে এই সমীকরণ দুইটা, এদের বৈশিষ্ট্য যদি আমরা বুঝতে চাই তাহলে এদের এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এগুলো বের করে দেখতে হবে যে এটা সমান কি অসমান। তো এখানে এক্স এর সহগ হচ্ছে 1, দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ হচ্ছে 3, তার মানে এক্স এর সহগের অনুপাত 1/3। ওয়াই এর সহগ -1, এখানে -3, তো সেটার অনুপাত বের করলে -1/-3 হয়, অর্থাৎ মাইনাস কেটে আমরা 1/3 লিখতে পারি। তো এই যে প্রথমের দুইটা অনুপাত সেটা সমান। ধ্রুবপদ এখানে -4 আর এখানে হচ্ছে -10, এদের অনুপাত হিসাব করলে এটা মাইনাস কাটা যাবে, 2 দিয়ে যদি কাটি 2/5 হয়। তো সেটা এই আগের যে অনুপাত তাদের সমান হচ্ছে না। তো এই ক্ষেত্রে হচ্ছে এই ধরনের সমীকরণ হচ্ছে পরস্পর অনির্ভরশীল হয়, অসামঞ্জস হয় এবং এদের কোনো সমাধান থাকে না। তো এখানে শুধু যে 3 নম্বর অপশনটা আছে সমাধান নেই, এটাই আমাদের হচ্ছে 14 নম্বর প্রশ্নের উত্তর। 15 নম্বর 4.78, এইটের উপর পৌনঃপুনিক আছে, এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটা? তো এরকম পৌনঃপুনিক যুক্ত সংখ্যা সেটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম আগের ভিডিওগুলোতে একাধিকবার বলেছি আমি, যে দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে সম্পূর্ণ সংখ্যাটা প্রথমে লিখতে হবে, তারপর এখান থেকে মাইনাস করতে হবে, পৌনঃপুনিকের অঙ্ক বাদ দিলে বাকি যে অঙ্কগুলো থাকে সেগুলো মাইনাস করতে হবে। আর নিচে যে কয়টা অঙ্কের উপর পৌনঃপুনিক সে কয়টা 9, দশমিকের পর যে কয়টা অনাবৃত্ত অঙ্ক অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া সে কয়টা 0 হবে। তো তাহলে একটা 9 আর একটা 0, 90, ওপরে মাইনাস করলে হয় 431 আর নিচে হচ্ছে 90। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি 90 দিয়ে 431কে ভাগ, তাহলে পাবো 4 সমস্ত 71/90। তারপরে 16 নম্বর প্রশ্নে ত্রিকোণমিতির অনুপাতের ক্ষেত্রে তিনটা অপশন দেওয়া আছে, বলা হয়েছে যে sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 1। তো এটা একটা জ্যামিতিক প্রমাণ আছে, এটা সঠিক তথ্য। তারপরে 2 নম্বরে আছে যে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা তো সূত্র জানি আমরা, তো এটাও সঠিক। তারপরে আছে যে tan স্কয়ার মাইনাস sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু -1, আমরা সূত্র জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে এই যে এরকমটা হবে, tan স্কয়ার মাইনাস sec স্কয়ার উল্টে যাবে, আর কমন নেওয়া মাইনাসটা মানে উভয় পক্ষকে যদি মাইনাস দিয়ে গুণ করা হয় -1 দিয়ে, তাহলে ডান পাশে -1ই হবে। তো তার মানে 3 নম্বর অপশন যেটা আছে সেটাও সঠিক। 17 নম্বর প্রশ্নে বলেছে যে cosec থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু 1/a হলে cosec থিটা প্লাস cot থিটা এর মান কত? তো এরকম ক্ষেত্রে আমি আগে বলেছি যে যেই অংশটার মান দেয়া আছে সেটা যদি সূত্রের অংশ হয়, মানে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা তো ত্রিকোণমিতির সূত্র, তো সেটাকে বীজগণিতের সূত্র দিয়ে যদি ভাঙি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এই যে cosec থিটা মাইনাস cot থিটা পাওয়া যাবে। তো যদি এই যে সূত্রের একটা অংশ, এই যে এটার মান দেয়া আছে, সূত্রের একটা অংশের মান যদি দেয়া থাকে, সূত্রের অপর অংশের মান অর্থাৎ এই যে এটার ধনাত্মক অংশের যে মান cosec থিটা প্লাস cot থিটা, সেটার মান হবে এর বিপরীত। তো সেটা সরাসরি মান লিখে দিতে পারি যেহেতু এটা এমসিকিউ। আর যদি এটা করে দেখতে চাই তাহলে যেভাবে করে করতে হবে, সূত্র জানি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, মানে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বীজগণিতের সূত্র দিয়ে ভেঙে a প্লাস b ইন্টু a মাইনাস b, তারপর এই যে এটার মান মাইনাসের অংশের মান 1/a দেয়া আছে, এটা এখানে গুণ অবস্থায় ডান পাশে গেলে ভাগ হবে, 1 এর সাথে ভাগ করলে গুণ হয়ে উল্টে গিয়ে শুধু 1 হবে, a হবে, দুঃখিত। তার মানে হচ্ছে cosec থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু a। 18 থেকে 20 নম্বর প্রশ্নের জন্য একটা চিত্র দেয়া আছে, চিত্রটা দেখতে বেশ ভয়ানক বলে মনে হচ্ছে, আসলে খুবই সহজ প্রশ্নগুলো। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ABCD আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? তো এই যে চিত্রটা আমি এখানে এঁকে নিয়েছি, আয়তক্ষেত্রের যে মাঝখানে ABCD, এটার দৈর্ঘ্য দেওয়া আছে হলো 12 সেন্টিমিটার আর প্রস্থ 8 সেন্টিমিটার। তো কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি যে √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, 12 স্কয়ার প্লাস 8 স্কয়ার। হিসাব করলে এটা পাবো হচ্ছে 14.4, দশমিকের পর এখানে 1 ঘর দেয়া আছে উত্তরে অপশনে, তাই এখানে 1 ঘরই লিখেছি। তো এটা 18 নম্বর প্রশ্নের উত্তর। 19 নম্বরে বলা হয়েছে যে ত্রিভুজ ADF এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ADF হচ্ছে এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের এই যে এখানে একটা কোণের মান দেয়া আছে হলো 30 ডিগ্রি, এই বাহুটা
এই যে 8 সেন্টিমিটার হবে, এটাও 8 সেন্টিমিটার দেয়া আছে। উদ্দীপকে পাশে এটা এএফ এর মান আলাদাভাবে লেখা আছে। তো এটাও 8 সেন্টিমিটার, এই বাহুটা 8 সেন্টিমিটার, আর এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো যখন দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি, হাফ এবি সাইন থিটা। এবি মানে হচ্ছে বাহু দুইটার দৈর্ঘ্য, আর সাইন থিটা, থিটা হচ্ছে ওই যে কোণের মান। সাইন 30 মান হচ্ছে হাফ, তার সাথে এই যে সামনে হাফ, 8 ইন্টু 8, এগুলো সবগুলো যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 16 বর্গ সেন্টিমিটার। তাহলে 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 16। আর লাস্টে 20 নম্বর, এজিবি অর্ধবৃত্তের পরিসীমা কত সেন্টিমিটার? এজিবি একটা অর্ধবৃত্ত, এই যে এজিবি এটা অর্ধবৃত্ত, এটার ব্যাস হচ্ছে এই যে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য 12 সেন্টিমিটার দেয়া আছে সেটার সমান। তো 12 সেন্টিমিটার যদি ব্যাস হয় তো ওর ব্যাসার্ধ হবে হচ্ছে 6 সেন্টিমিটার, 12 এর অর্ধেক। এই যে আর ব্যাসার্ধ 12কে অর্ধেক করলে হচ্ছে 6 সেন্টিমিটার। অর্ধবৃত্তের পরিসীমা বের করতে বলা হয়েছে। পরিসীমার সূত্র বৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে 2 পাই আর, যেহেতু এটা অর্ধবৃত্ত 2 পাই আর কে 2 দিয়ে ভাগ করলে 2 কাটা যাবে, অর্থাৎ পাই আর হবে। তো এই অর্ধবৃত্তের পরিসীমা হচ্ছে পাই আর, পাই হলো 3.1416 আর আর এর মান 6, গুণ করলে 18.85 লেখা মানে হয়। দশমিকের পর আরো ঘর আসে, কিন্তু এখানে অপশনে যেটুকু আছে সেটুকু লেখা হয়েছে। 21 নম্বর প্রশ্নে একটা সমীকরণ দেয়া আছে, এখান থেকে sin x ইজ ইকুয়াল টু হোয়াট সেটা নির্ণয় করতে হবে। তো এই যে প্রদত্ত সমীকরণ হচ্ছে এটা, এরকম যখন একই ধরনের পদ ওপরে নিচে থাকে, শুধু প্লাস মাইনাসের পার্থক্য থাকে, তখন যোজন বিয়োজন করলে সমীকরণটা ছোট হয়ে যায়। তো আমরা সেই কাজটাই করেছি, যোজন বিয়োজন, অর্থাৎ লব যোগ হর, আর নিচে লব থেকে হর বিয়োগ। ডান পাশেও লব যোগ হর আর লব বিয়োগ হর, এখানে হর তো কিছু নেই, মানে একটা 1 ধরে নিতে পারি। তো তাহলে 3 প্লাস 1 আর নিচে হচ্ছে 3 মাইনাস 1। এই পাশে হচ্ছে মাইনাস টেন এক্স আর প্লাস টেন এক্স কাটা যাবে, 2 সেক এক্স থাকবে ওপরে, আর নিচে সেক এক্স কাটা গিয়ে 2 টেন এক্স থাকবে, ওপর নিচ থেকে 2ও কাটা যাবে। তো সেক বাই 10 আর ডান পাশে হচ্ছে 4/2, এটা কাটাকাটি করলে হবে হচ্ছে 2। এই পাশে sec x, এটাকে আমরা 1/cos x লিখতে পারি, আর নিচে tan x মানে হচ্ছে sin বাই cos। একেবারে যদি এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেই, cos ওপরে যাবে আর sin নিচে, তো cos কেটে দিলে 1/sin থাকবে। 1/sin কে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে sin x হবে, ডান পাশে তাহলে 2 কে উল্টিয়ে দিতে হবে, 2 কে যদি উল্টিয়ে দেই তাহলে পাওয়া যাবে হচ্ছে হাফ। তো sin x এর মান হচ্ছে হাফ। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ। তো বৃত্তের মধ্যে যদি আমরা একটা সামান্তরিক আঁকতে চাই, অর্থাৎ যার বিপরীত বাহুগুলো সমান, তো সেটা অবশ্যই একটা আয়তক্ষেত্র হবে। কারণ বিপরীত বাহু সমান করতে গেলে এই যে এই বাহুর সমান এই বাহু যদি হতে হয় তাহলে সেটা এই যে এইরকম চিত্রই একটা হবে, অর্থাৎ আয়তক্ষেত্র। 23 নম্বর প্রশ্নে একটা সমীকরণ দেয়া আছে, এর সঠিক সমাধান সেট কোনটি নির্ণয় করতে হবে। তো এই সমীকরণটা লিখে নেওয়া হয়েছে √2x - 5 + 3 = 2। এই 3টাকে ডান পাশে নিয়ে 2 থেকে বিয়োগ করলে -1 হবে। তারপর √টা ওঠানোর জন্য উভয় পক্ষে বর্গ করা হলো, বাম পাশে বর্গ করলে √, উঠে যাবে, আর ডান পাশে -1 এর বর্গ করলে হবে 1। -5টা ডান পাশে এসে 1 এর সাথে যোগ হয়ে 6, আর সবশেষে x = 2 দিয়ে ভাগ করে পাবো হচ্ছে 3। তো দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর একটা মান, x এর মান গ্রহণযোগ্য মান বলে মনে হচ্ছে, কিন্তু যখন এই যে এরকম √, যুক্ত সমীকরণ থাকে তখন আমাদের শুদ্ধি পরীক্ষা করে দেখতে হয়। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ধরনের মান, মানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মান যেটা বের হয় সেটা সঠিক হয় না। তো আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি, বাম পাশে যেখানে x ছিল সেখানে x এর মান 3 বসিয়ে দিলাম, তাহলে এটা হিসাব করে দেখা যাবে যে 1 + 3 অর্থাৎ 4 পাওয়া যাবে। কিন্তু ডান পক্ষে তো আছে 2, তো এটা ডান পক্ষে সমান হচ্ছে না। তো তার মানে আমরা সমাধান যেটা বের করেছি সেটা ঠিক না। তো এরকম ক্ষেত্রে সমাধান সেট হচ্ছে ফাঁকা সেট হয়। 24 নম্বর প্রশ্নে একটা মিনারের পাদদেশ থেকে 15 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে মিনারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত? তো এই যে একটা চিত্র এঁকে নিয়েছি, এই যে h উচ্চতার হচ্ছে একটা মিনার, এটার পাদদেশ থেকে 15 মিটার দূরে মিনারের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি বলা হয়েছে। মিনারের উচ্চতা, অর্থাৎ যেটাকে আমি এখানে h দিয়ে সূচিত করেছি, এটার মান বের করতে বলা হয়েছে। তো এই বাহু আর এই বাহু এই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি, তো tan এর অনুপাত নিয়ে সেটা করতে পারি আমরা। tan 60 = লম্ব বাই ভূমি h/15। tan 60 মান হচ্ছে √3, এই পাশে h/15, আর গুণন করলে h = 15 √3।
তো এরকমই আছে অপশন, এটাকে দশমিকেও মান বের করা যায়, কিন্তু অপশনটা এরকমই আছে, তো এরকমই রেখে দিলাম আমরা। 25 নম্বর প্রশ্নে একটা ঘনকের আয়তন বলা হয়েছে 24√3 ঘন সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত। ঘনকের কর্ণের সূত্র আমরা জানি a কিউব, আর প্রশ্নে দুঃখিত, কর্ণ না, আয়তন, আয়তনের সূত্র হচ্ছে a কিউব। প্রশ্নে আয়তনের মান দেওয়া আছে 24√3। 24কে আমরা 2 কিউব ইন্টু 3 লিখতে পারি, 2 এর উপর কিউব দিলে 8, তার সাথে 3 গুণ করলে 24, 3 8 24, আর √3। 3কে আবার দুইটা √3 দিয়ে ভাঙা যায়, সাথে আরও একটা √3 আছে, তার মানে এখানে মোট 3টা √3, আর এই 2 এর উপরে কিউব, তাহলে 2√3 হোল কিউব লেখা যায়। দুই পাশ থেকে কিউব বাদ দিয়ে এর মান পাবো হচ্ছে 2√3। তো এখানে প্রশ্নে 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এর কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের সূত্র জানি আমরা a√3, এ যদি 2√3 হয়, তার সাথে আবার এই যে √3 গুণ, দুইটা √3 গুণ করলে হয় 3, তার সাথে 2 গুণ করে 3 দুগুণা 6 সেন্টিমিটার। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পরিসীমা জানা থাকলে আঁকা যাবে কোনটা কোনটা, সেটা মানে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে যে প্রথম অপশন আছে বর্গ, পরিসীমা থাকলে বর্গ আঁকা যায়, কারণ বর্গ জানি আমরা যে 4টা বাহুই সমান আর প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। তো পরিসীমা জানা থাকলে সেটাকে সমান 4 ভাগে ভাগ করলে এক একটা বাহুর দৈর্ঘ্য জানা যাবে, আর একটা বাহুর দৈর্ঘ্য জানা গেলেই বর্গ আঁকা যায়, কারণ কোণ তো জানি যে আমরা সেখানে বর্গের ক্ষেত্রে কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়। আয়ত আঁকা সম্ভব না, কারণ আয়তের 2 রকম বাহু থাকে। তো পরিসীমা থাকলে যে দুইটা বাহুর মান আলাদা আলাদাভাবে কত হবে সেটা তো বোঝার উপায় নেই। সমবাহু ত্রিভুজ আঁকা যাবে, কারণ পরিসীমাকে সমান 3 ভাগে ভাগ করলে এক একটা বাহু পাওয়া যাবে, আর সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব। 27 নম্বর 0.000835 এর লগের পূর্ণ কত, এ হচ্ছে প্রশ্ন। তো এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করি, লগের পরে এই সংখ্যাটা লিখে যদি ইকুয়াল দেই, এরকম একটা সংখ্যা পাওয়া যাবে -3.0783। দশমিকের পর অনেকগুলো ঘর আসবে, তো আমরা এখানে 4 ঘর নিয়েছি। তো যখন লগের মান যখন ঋণাত্মক আসে, তখন এর পরবর্তী সংখ্যাটা নিতে হয়। -3 এসেছে, তো -4 নিয়ে এরপর এই সংখ্যার সমান করার জন্য এর সাথে যে 0.9217 যোগ করা হয়েছে, এটা আর এটা যোগ করলে যে এই আগের লাইনের সাথে মিলে যাবে। তো এইভাবে করে লেখার পর এই যে প্রথম যে সংখ্যাটা -4, এটা হয় হচ্ছে পূর্ণক, আর পরের অংশটুকু হচ্ছে অংশক। তো পূর্ণক আসলে ঋণাত্মক হয় না, -4 যেহেতু এসেছে, মাইনাস আসলে মানে ওই মাইনাসটা না দিয়ে উপরে একটা বার সাইন দিয়ে লেখা হয়। তো সেটা ওই যে ক নম্বর অপশনে আছে। তো এটা আমি এখানে এইভাবে লগের মাধ্যমে ক্যালকুলেটরের সাহায্যে করে দেখিয়েছি, অংশকটা কিভাবে নির্ণয় করা যায় সেটা বোঝানোর জন্য। তো শুধু যদি পূর্ণক বের করতে বলে, সেটা আমরা আসলে কোনো রকম হিসাব কিতাব না করেই, ক্যালকুলেটরের ব্যবহার না করেই আমরা করে ফেলতে পারি। এই যে এই সংখ্যাটা, দশমিকের পর যদি কোনো সার্থক অঙ্ক না থাকে, দশমিকের পর যে কয়টা শূন্য থাকে তার সাথে 1 যোগ করে সেটা ঋণাত্মক মান নিলেই সেটার পূর্ণক পাওয়া যায়। তো এখানে 3টা যেহেতু শূন্য আছে, তার সাথে আরো 1 যোগ করলে 4, সেটা ঋণাত্মক মান, অর্থাৎ -4, অর্থাৎ 4 বার, সেটাই হচ্ছে এর পূর্ণক। 28 নম্বর প্রশ্নে x² - √2x + 1 = 0 এরকম একটা তথ্য দেয়া আছে। তারপরে এখানে তিনটা অপশন দেয়া আছে। তো প্রদত্ত সমীকরণটা হচ্ছে এটা, এখানকার -√2x-টাকে আমরা ডান পাশে নিয়ে যদি উভয় পক্ষকে x দিয়ে ভাগ করি, তাহলে x + 1/x = √2 এরকম একটা মান পাবো। তো সেটা 1 নম্বর অপশনে আছে, তার মানে 1 নম্বর অপশনটা সঠিক। এরপর আমরা যদি এই 1 নম্বর সমীকরণ বা 1 নম্বর অপশন যেটা, এটার উভয় পক্ষকে বর্গ করি, a + b বর্গ করলে হবে a² + b² + 2ab। ডান পাশেও বর্গ করতে হবে, √2 এর বর্গ করলে হবে হচ্ছে 2। এখানে এই 2 এটা ডান পাশে গিয়ে 2 থেকে বিয়োগ হয়ে হবে 0, অর্থাৎ x² + 1/x² = 0। তো এটা 2 নম্বর অপশনের সাথে মিলে গেল, তো 2 নম্বর অপশনটা তাহলে সঠিক। তারপর 3 নম্বর অপশনে x³ + 1/x³ এর মান দেয়া আছে। এটা যদি আমরা সূত্র ব্যবহার করি, a + b হোল কিউব -3ab * a + b, তারপরে মান বসাই, এটার মান হচ্ছে √2 দেয়া আছে, তার উপর কিউব মাইনাস, এখানে তো x কাটা যাবে, 3 * এটার মান আবার √2, √2 এর কিউব করলে 2√2 হয়, সেখান থেকে যদি 3√2 মাইনাস করা হয় তাহলে হবে -√2। কিন্তু অপশনে আছে হলো 13√2, তো তাহলে সেই 3 নম্বর অপশনটা মিলছে না। তো এখানকার 1 আর 2 এই দুইটা অপশন সঠিক।
29 নম্বরে আসলে ওই 28 নম্বরের অঙ্কটাই আবার দিয়ে রেখেছে। এটা কোনোভাবে প্রিন্টিং মিস্টেক হয়েছে অথবা প্রশ্নে এরকম ভুল হয়ে থাকতে পারে। তো যাই হোক, 30 নম্বর প্রশ্নে দেখি যে sec 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/3 হলে cosec থিটা মাইনাস cot থিটা সমান সমান কত? sec 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/3 যদি হয়, এখানে মানে sec এর পূরক কোণের কথা বলা হয়েছে। 90 মাইনাস থিটা মানে হচ্ছে পূরক কোণ। পূরক কোণের বেলাতে আমরা জানি যে sec কোসেক হয়ে যায় চেঞ্জ হয়ে, অথবা অন্যভাবে হিসাব করতে পারি। এখানে বিজোড় সংখ্যক 90 থাকলে সেটা সেক চেঞ্জ হয়ে কোসেক হয়ে যায়, আর এটা যেহেতু প্রথম চতুর্ভাগের মান, তো সেটা ধনাত্মক হয়। প্রথম চতুর্ভাগের সব কোণের অনুপাতই হচ্ছে ধনাত্মক। ডান পাশে 5/3 কোসেক হচ্ছে, আমরা যদি একটা ত্রিভুজের সাহায্য নিই, সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে থিটা। কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ অতিভুজ হলো 5, লম্ব হচ্ছে 3। তারপর পিথাগোরাসের সূত্র ব্যবহার করে ভূমি বের করতে পারি 4। তো সেটা আমি এখানে বের করে দেখাইনি, কারণ এখানে মানগুলো পরিচিত মান, এগুলো আসলে অঙ্ক করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। অতিভুজ যদি 5 হয়, একটা বাহু 3 হলে আর একটা 4 হয়, এটা সমকোণী ত্রিভুজের বেলাতে এটা হবেই। তো ভূমি বের করার পর কোসেক থিটার মান তো অলরেডি পেয়েছি। এবার যদি কট থিটার মান বের করি, কট হচ্ছে ভূমি বাই লম্ব 4/3। আমাদেরকে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান বের করতে বলা হয়েছে। তো এই কোসেক থিটা হচ্ছে 5/3 আর কট থিটা হলো 4/3। মাইনাস করলে পাবো 1/3। এটাই হচ্ছে 30 নম্বর প্রশ্নের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।